নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কি? নাক্স ভূমিকা একটা দ্রব্য, এটা একটা উদ্ভিজ্জ ফল বিশেষ। এখন আমাদের হোমিওপ্যাথিক ঔষধ বিভিন্ন দ্রব্য থেকে আনা, 4-5 ক্যাটাগরির। নাক্স ভূমিকা আমাদের বাংলায় বলা হয় কুচিলা। কুচিলা এই ফল লেবুর মতো দেখতে, ওর ভিতরে শ্বাস থাকে, শ্বাসের ভিতরে বীজ থাকে। ওই বীজগুলো জোগাড় করে ওই বীজ ভেঙে চুরে ওইটাই আর কি ওষুধ তৈরি করা হয়। এই ওষুধটা তিতিয়ে লাগে, স্বাদে তিতিয়ে। এখন যখন পোটেন্সি করে আমরা ব্যবহার করি তখন কিন্তু আর তিতিয়ে থাকে না, ওই স্পিরিট, রেকটিফাইড স্পিরিটের স্বাদেই ওষুধ। প্রাথমিক অবস্থায় যে মাদার টিংচার বলা হয় তখন তিতে থাকে। এই নাক্স ভূমিকা আমরা হোমিওপ্যাথ যারা আছি, হোমিওপ্যাথ যে ডাক্তারগণ, প্রথমেই নাক্স ভূমিকা ঘরে রাখি বা ব্যবহার করা হয়। বেশি পেটের পীড়ার পরে তো কাজ করে। আমরা তো অনেকেই আছি চোখ বুঝে একেবারে পেটের কোষ্ঠবদ্ধতা হোক, অজীর্ণ হোক, চোখ বন্ধ করেই আগে নাক্স ভূমিকা দিই। কিন্তু আমাদের তো মনে রাখা উচিত, হোমিওপ্যাথিক চিকিৎসা বলতে লক্ষণ বিচারের চিকিৎসা, লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অ্যালোপ্যাথি ওষুধের মতো চোখ বন্ধ করেই নাক ভূমিকা দিলেই সফল হওয়া যাবে তা কিন্তু নয়। নাক্স ভূমিকা ব্যবহার করার আগে, প্রয়োগ করার আগে একটু জেনে শুনে নিতে হয়, বুঝে নিতে হয় নাক্স ভূমিকা প্রয়োগ করা যাবে কি না যাবে, লক্ষণ বিচার তো করতে হবে। নাক্স ভূমিকা পলিক্রেস্ট ওষুধ। পলিক্রেস্ট ওষুধ বলতে বোঝায় যে ওষুধটা অনেক রোগে সচরাচর কমন ব্যবহার করে, বেশি কাজে লাগে, সেটা পলিক্রেস্ট ওষুধ। প্রথম সারিতেই আগেই আমরা নাক্স ভূমিকাকে স্মরণ করি। বিভিন্ন রোগে কোথাও না কোথাও ব্যবহার করা যায়, করা হয়। এখন আমরা তো ঘরে ঘরে এখন ডাক্তার হয়ে গেছে, নাক্স ভূমিকা হাতের কাছে রাখে, বইয়ের কাছে খোঁজ খবর রাখে না, আগেই নাক্স ভূমিকা চোখ বন্ধ করেই দিয়ে দেয়। আর তাই নাকি তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। কিন্তু তা হবে না, নাক্স ভূমিকারও নির্দিষ্ট লক্ষণগুলো জানতে হবে। প্রাথমিক অবস্থায় ঔষধ পরিচয় ভালো করে পড়ে নিলে বোঝা যায়, কিন্তু ঔষধ পরিচয় বইটা পড়েই আগে ডাক্তার হওয়া যায় না, ঔষধের সাথে পরিচয় করতে হয়। নাক্স ভূমিকার নির্দিষ্ট একটা লক্ষণ আছে, একেবারে নিজস্ব। সেই লক্ষণটি আগে নাক্স ভূমিকার আছে কিনা দেখতে হয়। বারবার নিষ্ফল মল ত্যাগের প্রয়াস। নাক্স ভূমিকা রোগীটি প্রায়ই কোষ্ঠবদ্ধতায় ভোগে, কিন্তু বারবার বাথরুমে ছুটে যায়, বাথরুমে গিয়ে বসে, অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে এক ফোঁটা মল বেরোয় না, মনে খুব কষ্ট নিয়ে বাথরুম থেকে বের হয়, বের হয়ে আবার অস্বস্তি লাগে, মাথা খিটখিটে হয়ে ওঠে, অস্বস্তির মধ্যে আবার দৌড়ায় পায়খানায়। বাথরুমে গিয়েই অনেক চেষ্টা করে, কিছুই হয় না, মনক্ষুণ্ণ হয়ে আবার বাথরুম থেকে ফিরে আসে, ফিরে এসে আবার যায়, বারবার সে বাথরুমে যাবে, কিন্তু পেট খোলসা হবে না, কোষ্ঠবদ্ধ তো কোষ্ঠবদ্ধ। একে বলা হয় বারবার নিষ্ফল মলত্যাগের প্রয়াস, অর্থাৎ বারবার ইচ্ছা করে মলত্যাগ করতে, কিন্তু সে সফল হয় না।
তাই সারাক্ষণ তার মন থাকে খারাপ, মাথা থাকে খিটখিটে। এই লক্ষণ, এই নাক্স ভূমিকা ছাড়া আর ওষুধে পাওয়া মেলে না, সহজে আর পাওয়া যায় না। এই জন্যে এইটাই এর একার লক্ষণ, নিজস্ব লক্ষণ। এই নিজস্ব লক্ষণটা থাকতে হবে, সাথে প্রধান প্রধান আরও ৩-৪টি শিরোনাম আছে, লক্ষণ আছে, তা থাকতে হবে। এগুলো ঔষধ পরিচয় বইয়ের ভিতরে পাওয়া যায়। ঔষধ পরিচয়ের ভিতরে প্রথম কথা হিসেবে নাকজমিকার লক্ষণ লেখা আছে অতিরিক্ত অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা কিংবা অতি রাত্রি জাগরণজনিত অসুস্থতা। এই নাক্স ভূমিকা রোগী অনেক দিন ধরে সে বিভিন্ন বৈধ অবৈধ কি মানে যাচ্ছে তাইভাবে চলাচল করেছে জীবনে। সে মদ গাঁজা কোনো কিছু খেতে বাদ রাখেনি, অথবা অন্যান্য প্যাথির গরম গরম ওষুধ প্রচুর খেয়েছে, রাত জেগেছে। এভাবে একটা ক্রমে ক্রমে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তার ওই মন মাথা সবসময় খারাপ থাকে, এবং এইভাবে আস্তে আস্তে একটা সময় কোষ্ঠবদ্ধতা, নিষ্ফল কোষ্ঠবদ্ধতারও চরম পরিণতি দেখা দেয়। নাক্স ভূমিকার দ্বিতীয় কথায় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডাক্তারবাবু উনি ওই আসল কথাটাকে উল্লেখ করেছেন, যে কথাটা আমি আগে বলেছি, যে বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপসংবোধ। ওই যে মলত্যাগের সময় মল সঠিকভাবে বের হয় না বলে কিন্তু আর উপশম পায় না, বারবার সে মলত্যাগে যায়। কিন্তু এইটা দ্বিতীয় কথায় দিয়েছেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এইটাকে আমি এক নাকজমিকার একেবারে একক লক্ষণের মতোই চিহ্নিত করে স্টার দিয়ে রাখলাম। এই লক্ষণটা দেখে নিয়ে যদি ওই ওষুধের পেটের পীড়ার সাথে ভালো মিল খায়, তখন অনেকটা অব্যর্থ ওষুধের মতো কাজ করবে। নইলে ওষুধ নাকজমিকা চোখ বন্ধ করে দিলেই কাজ হবে না। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৩ নম্বরে লিখেছেন জিদ বা মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা। এটা নাকজমিকার মানসিক লক্ষণের ভিতরে পড়ে। নাকজমিকার যে মানসিক লক্ষণ, সে মানসিক লক্ষণ হলো খিটখিটে মিজাজ, বদরাগ, রেগে মানুষকে মেরে বসে। আবার কখনো কখনো নিজের মনকে সান্ত্বনা না দিতে পেরে আত্মহত্যার ইচ্ছাও করে, কিন্তু আত্মহত্যা করতে আবার সে ভয় পায়, তাই আত্মহত্যা আর করে না। বিভিন্নভাবে পড়তে হয়, শুধু একমাত্র নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় পড়েই ঔষধটি বোঝা যাবে এমন না, কিন্তু ম্যাটেরিয়া মেডিকা কিন্তু মুখস্থ করা যায় না, মনে রাখতে হয় পড়ে পড়ে। তাও বারবার পড়তে হয়, পড়তে পড়তে একটা আইডিয়া, ধারণা আসে, এরপরে একসময় অভিজ্ঞতা আসে। তা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বইটাকে বারবার পড়েও ওই 4টা পিলার বা 4টা খুঁটি বা 4টা মূল যে শিরোনাম, প্রত্যেক লক্ষণের যে মূল শিরোনাম লক্ষণ আছে, এই 4টাকে বেশি মনে রাখতে হয় এবং ভিতরে বারবার পড়তে হয়। পড়তে পড়তে ধারণা আসে, এবং পাশাপাশি অন্যান্য কিছু ম্যাটেরিয়া মেডিকাও পড়লে আরও দক্ষতা বা অভিজ্ঞতা আসবে। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি নাকজমিকার যে চতুর্থ যে শিরোনামটি দিয়েছেন, অতি শীতকাতরতা, স্পর্শকাতরতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে এই 4টা লক্ষণের ভিতরে উনি কিন্তু মোটামুটি একটা ভালো আইডিয়া বেশ দিয়েছে, প্রধান প্রধান 4টা শিরোনামের ভিতরে বুঝিয়ে দিয়েছেন। এখন ওই প্রত্যেক, আমি আগে যেসব ভিডিও করেছি প্রত্যেক জায়গায় বলেছি মানসিক লক্ষণে গুরুত্ব দিতে হয়। 4টা
শিরোনামের ভিতরে মানসিক লক্ষণটাকে এখানে এনেছেন। কিন্তু যদি রোগী রাগী খিটখিটে হয়, তখন তাকে ওই যে নির্দিষ্ট অব্যর্থ লক্ষণ ওর সাথে যত মেলে ততই মঙ্গল, তাহলে আরও কাজ হবে বেশি ভালো। তার একক লক্ষণ বারবার মলত্যাগের ব্যাহত প্রয়াস, কিন্তু এইটা কিন্তু সরাসরি মানসিক লক্ষণ না। এর সাথে এই মানসিক লক্ষণটার মিল রেখে ঔষধ যদি পড়ে, তখন অনেকটাই অব্যর্থ। মানসিক লক্ষণের সাথে মিল রেখে এর নির্দিষ্ট লক্ষণ, একক লক্ষণ যত সুন্দর করে মিলবে, ততই ওষুধে কাজ হওয়ার সম্ভাবনা বেশি। আর রোগীর সবসময় আবহাওয়ার ভিতরে কখন কি অবস্থা বা রোগের কম বেশি কিসে, এগুলো বিচার বিবেচনা তো করতেই হয়। এখানে যে শীতকাতর নাকভূমিকা রোগী কিন্তু শীতকাতর হয়, মানসিক লক্ষণের পাশাপাশি আবহাওয়ার সাথে কোন পরিস্থিতিতে কি। আর ওই যে আমার যে শিরোনামের কথা অনুযায়ী আমি একটু অন্য একটা বই থেকে বলছি। এই কথাগুলো আবু হোসেন সরকারের যে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা আছে, হোমিও কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, ওখানে উনি নাকজমিকা সম্পর্কে অনেক কথা লিখেছেন, খুব সুন্দর করে লিখেছেন। ওখানে উনি অজীর্ণ রোগ, এখানে কিন্তু আলাদা আলাদা একটু রোগের নাম দিয়েছেন, কিন্তু রোগের নামের ভিতরেই কিছু তো লক্ষণের বিচার থাকে। রোগের বিবরণের ভিতর দিয়েই অজীর্ণ রোগ লিখেছেন, অতি ভোজন ও বিভিন্ন প্রকার গুরু ভোজনের ফলে অজীর্ণ রোগে নাকজমিকা উপকারী। কোনো রোগী বহুদিন হইতে নানা প্রকার রোগ ভোগ করিয়া অত্যন্ত দুর্বল হইয়া পড়ে, আহার মাত্রই যাহা খায় তাহা বমি হইয়া যায়, বিশেষত অমিত আচার, রাত্রি জাগরণ প্রভৃতি কারণ হেতু পীড়া হইলে ইহা দ্বারা উপকার হয়। রোগীর পাকস্থলী খুব উত্তেজিত থাকে, রোগী যাহাই খায় তাহা ভালোভাবে হজম হয় না, পেটে বেদনা হয়, এই বেদনা কামড়ানি ও খামসা মারার ন্যায় বেদনায় রোগীকে অস্থির করিয়া ফেলে। যখন কোষ্ঠবদ্ধতা থাকে, তখন ঘন ঘন বাহ্যের চেষ্টা হইয়াও মল নির্গত হয় না। কিছু খাওয়ার পর পেটে মোচড় দিয়া সঙ্গে সঙ্গেই বমি হয়, পেটে বায়ু সঞ্চার ঘটে, কষ্টদায়ক কাঠ বমি ও প্রায় বমির চেষ্টা হইয়া কিছু নির্গত হয় না। বমি কখনো টক, কখনো বা তিক্ত, পেটে শুল বেদনার সহিত প্রাতঃকালীন উদরাময়। ইহার কারণ এই যে পেট খালি থাকিলে গ্যাস্ট্রালজিয়া বৃদ্ধি পায় এবং তলপেট হইতে বেদনা আরম্ভ হইয়া পেটের চারিদিকে ছড়াইয়া পড়ে। এই বেদনার সহিতই উদরাময় শুরু হয়। অনেক সময় উদরাময়ের সহিত টক বমি হয়, পেটে অতিশয় কামড়ানি খামসানি বেদনা। এই বেদনা ও যন্ত্রণা গরম পানীয় পান করিলে নিবৃত্ত হয়। আহারের পর উদরাময় ও নাক্সের একটি বিশেষ লক্ষণ, অনেক সময় আহারের 1 ঘন্টা পর পেটে বেদনা শুরু হয়। রোগী সবসময় ক্ষুধায় কাতর থাকে, বেদনা ধরিবার পূর্বে অধিক ক্ষুধা অনুভূত হয় এবং ঘৃতপক্ষ, চর্বি ও মাংসজাতীয় আহার্য খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। অত্যধিক পিপাসা লাগা হেতু জলপান করে, কিন্তু জলপান করিলেই পেটে ব্যথা হয় ও পেট ফুলিয়া যাইবার উপক্রম হয়। সেজন্য সামান্য মাত্রায় আহারের পরই পেটের কাপড় খুলিয়া দিতে হয়। যাই হোক, একটি দেখেই পড়লাম একটু সহজে বুঝিয়ে দেওয়ার জন্য।
আহ, কিন্তু আমাদের এই যে লক্ষণের একটা হিসাব আছে, কিন্তু এরও ভিতরে লক্ষণ তুলে ধরে আছে। তাহলে পেটের বেদনা বা অজীর্ণতা দেখা দিলেই কিন্তু নাক্স ভূমিকা দেওয়া যাবে না। আর এই যে নাক্স ভূমিকার কোষ্ঠবদ্ধতা আমি কি বললাম, বা বইতে কি আছে নির্দিষ্ট লক্ষণ, যে বারবার নিষ্ফল মলত্যাগের প্রয়াস। এই নাক্স ভূমিকায় পাশাপাশি কোষ্ঠবদ্ধতায় আরও অনেক ওষুধ চলে আসে, অ্যানাকার্ডিয়াম, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম, অ্যালুমিনা, আর্সেনিক, এইভাবে কিন্তু অনেক অনেক 50-60 বলেন অনেক ওষুধ চলে আসবে এই কোষ্ঠবদ্ধতার নামে। তা কি কোষ্ঠবদ্ধতা শুনলেই কি নাক ভূমিকা দেওয়া যাবে? যাবে না। তাহলে ব্রায়োনিয়া বা এই যে ওষুধগুলোর নাম বললাম, ব্রায়োনিয়ার কোষ্ঠবদ্ধতা কেমন? সেও কিন্তু একটু রাগ রাগ থাকে, নাকজমিকার মতো রাগ রাগ আছে। নাকজমিকার সাথে ব্রায়োনিয়া পার্থক্য নির্ণয় করতে হয় কী করে? ব্রায়োনিয়ার কোষ্ঠবদ্ধতায় রোগী হচ্ছে আলসি। ব্রায়োনিয়া নইতে চলতেই চায় না, সে শুয়ে থাকবে, চুপ করে থাকবে, গায়ে ব্যথা বলে ঠান্ডা হয়ে থাকবে এবং অলস। পেটের ভিতরে যখন অনেক ময়লা জমে যাবে, একেবারে বেরোবে বা বেরিয়ে এসে কাপড়টা নষ্ট হবে এমন পর্যায়ে, তখন সে ওই ঢুলতে ঢুলতে বাথরুমের দিকে যায়। ব্রায়োনিয়াও কোষ্ঠবদ্ধ, তার নাকজমিকার মতো না। নাকজমিকা ঘন ঘন দৌড়ায়, কিছুই হয় না। আর ব্রায়োনিয়া একসাথে পেটে অনেক পরিমাণ নিয়ে বাথরুমে গিয়ে বসে তারপরে বেরোনোর পরে আসে, ময়লা বেরোনোর পর আসে। নাকজমিকা আর ব্রায়োনিয়ার কোষ্ঠবদ্ধতা আর মূল আরও পার্থক্য আছে। নাকজমিকা শীত কাতর, সে ঠান্ডা সহ্য করতে চায় না, কিন্তু ব্রায়োনিয়া গরম কাতর, সে গরম আবহাওয়ার ভিতরে ভালো থাকে না। এরকম করে ওষুধের সাথে ওষুধের অনেক পার্থক্য নির্ণয় করে আসতে হয়, তাহলে ওষুধটা ঠিক ঠিক পড়ে। মানসিক লক্ষণ, আবহাওয়া হ্রাস বৃদ্ধি আর নির্দিষ্ট যে একক লক্ষণটা, এর উপরে খুব গুরুত্ব দিতে হয়, দিয়ে ওষুধটা বিবেচনা করতে হয়, বিচার করতে হয়। আবার অ্যানাকার্ডিয়াম আরও একটা ওষুধ। অ্যানাকার্ডিয়ামের কোষ্ঠবদ্ধতা বা পেটে ব্যথা কিন্তু নাকজমিকার মতো না। অ্যানাকার্ডিয়ামের মলদ্বারে বুঝি হতার মতো মনে হয় যেন মলদ্বারে একটা সিভিএটি আছে। আর নাকজমিকা ভাত খাওয়ার 1 ঘন্টা পরে পেটে কেমন কেমন অস্বস্তি বা ব্যথা ব্যথা গ্যাস, কিন্তু অ্যানাকার্ডিয়াম আবার এরকম না। অ্যানাকার্ডিয়াম ভাত খাওয়ার আগেই, অর্থাৎ খিদে পেটে তার সমস্যা হয়, খিদে পেটে যন্ত্রণা। তাহলে অ্যানাকার্ডিয়ামের সাথে এই নাকভূমিকার একইভাবে একই মানসিকতার লক্ষণের কাছাকাছি। অ্যানাকার্ডিয়ামে একটু খিটখিটে হয়, কিন্তু কাছাকাছি হয়েও ওইখানে তফাৎ। নাকভূমিকা ভাত খাওয়ার 1 ঘন্টা পরে বৃদ্ধি হয়, আর অ্যানাকার্ডিয়াম খিদে পেটে বৃদ্ধি হয়। এবার লাইকোপোডিয়ামে আসি। লাইকোপোডিয়াম আরও একটা ওষুধ। লাইকোপোডিয়ামের কোষ্ঠবদ্ধতা কেমন? লাইকোপোডিয়াম ভাত 1-2 মুঠ খেতে না খেতেই পেটে বায়ু ভরাট হয়ে যায়, আর খেতে পারে না, এবং কোষ্ঠবদ্ধ, এবং তার আবার বিকেলে বৃদ্ধি। এভাবে ওষুধের সাথে ওষুধের নির্দিষ্ট রোগে বা বিভিন্ন ক্ষেত্রে পার্থক্যটা নির্ণয় করে একটা জায়গায় আসতে হবে। আর একটা ওষুধ পালসেটিলার সাথে যদি যাওয়া যায়, তা পালসেটিলা কিন্তু কোষ্ঠবদ্ধ না। পালসেটিলা প্রায় উদারময়ের ভাবটা বেশি থাকে, কোষ্ঠবদ্ধ ধাতু না। এবং পালসেটিলা নমনীয়, শান্তশিষ্ট স্বভাব, কিন্তু এখানে দেখা যাচ্ছে নাকজমিকা কিন্তু খুব খিটখিটে হয়। নাকজমিকা শীত কাতর, পালসেটিলা গরম কাতর। এইরকম ওষুধের সাথে ওষুধের পার্থক্য নির্ণয় করে নির্দিষ্ট লক্ষণের সাথে থেকে যখন এই নাকজমিকা প্রয়োগ করা যাবে, তখন অজীর্ণ হোক বা যে রোগী হোক না কেন,
তখন নাগভূমিকা ব্যবহারে ফল ভালো পাওয়া যাবে। এভাবে বুঝতে হবে আমাদের। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। সবাই যারা ডাক্তারি অন্তত ওষুধ হাতে নেন তারা একটু বইপত্র হাতের কাছে রাখবেন এবং একটু বারবার একটু অধ্যয়ন করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।